হ্যাঁ, দেখেছিলাম তার চোখে মায়া। হয়েছিল অনেক কিছু, সেই অনুভূতি আজ ৩টে বছর না দেখে পার করে নিলাম। এক সোনালি অতীতে দেখা তার সাথে। দিনটা শনি রবিবার হবে হয়তো। বাড়িতে আব্বা মা কেউ ছিল না। আমাদের বাড়ির ঠিক গ্রামের প্রবেশে ২-৩ নম্বর বাড়ি হবে। আমি হাঁটছিলাম ছাদের ওপর দিয়ে। নিচে থেকে হঠাৎ একটি মেয়ে যায়, সঙ্গে একটা বয়স্ক ভদ্র মহিলা। মেয়েটার দেখে চেনা চেনা লাগছিল, তো আমি ততটা মাইন্ডে না নিয়ে আবার ছাদে এসে আমি ফেসবুকে ব্যস্ত হয়ে গেলাম। তারপরের কিছুদিন হঠাৎ আবার দেখা। এইবারে আমি বাড়ির নিচে বাইকের উপরে মোবাইল ঘাঁটছিলাম। দেখা আবার মেয়েটি দেখে আমি নিজের মাথা নিচু করতে যাব, ও তার আগে মেয়েটি শব্দ করলো, জিজ্ঞাসা করছে আমাকে, কী রে কেমন আছিস? আমি তো ভালোই হতভম্ব হয়ে গেলাম, কিন্তু গেলেও তার মুখের দিকে ভ্যাল ভ্যাল করে চেয়েছিলাম। উত্তরে দিলাম, রে ভালো আছি। পরে ওর কথা শুনে বুঝতে পারলাম ও আমার ছোটোবেলার প্রাইমারি স্কুল সহপাঠী। বেশ কথা হলেও ভালো লাগলো। ওর কথা বলার শেষে সেই হাসি দিয়ে বলল, আমি আসি রে। তারপরে জানতে পারলাম ও ওর মামার বাড়িতে এসেছে, এমনকি সারা জীবনের জন্য। ওর আব্বা মা ওদের বাড়িতে সমস্ত আসবাবপত্র একটা হাতি গাড়ি করে আমার বাড়ির নিচে দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ভাই কী বলবো, আমার মনে মনে ওর ওই শেষ হাসিটা না ভুলতে পারছিলাম না। আমিও দেখলাম ও নিয়মিত আমার বাড়ির পাশ দিয়ে পড়তে যাচ্ছে। ভাই যে কী বলবো, আমি কোথাও বলার জন্য, ওর সামনে যাওয়ার জন্য, কথা বলার জন্য চেষ্টা করতাম। কথাও হতো, মনে মনে ওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। 9-এ পড়ে আর কাছে গিয়ে খোঁজ নিলাম। 9-এ পড়তাম তো, কাছে গিয়ে ওর কাছে খোঁজ নিলাম। ওই শিক্ষকের কাছে আমিও প্রাইভেট পড়তে গেলাম। তারপরে একে অপরের সাথে পড়তে থাকলাম। কিন্তু এইবারে আমার ভালো লাগাটা যে আস্তে আস্তে ভালোবাসার রূপ নিয়েছে তা আমি বুঝতে পারিনি। ওর জীবনের সমস্ত হাসি কান্না কথা আমাকে শেয়ার করতে লাগলো। তারপরে ভাই একটা মাস পর, পুরো মিনিমাম 1 মাস পর লকডাউন পড়ে গেল। দুর্ভাগ্য ওই করোনা কিন্তু আমার কিছুটা আরও একটা স্টেপ আগিয়ে দিয়েছিল। শুরু হলো প্রাইভেটে অনলাইনে ক্লাস। বাড়িতে তো আব্বাকে চাপ দিয়ে নিজে একটা মোবাইল কিনলাম, সেম ও কিনলো। লকডাউনে ফার্স্ট 1 মাস কোনো কথা নেই, আমার মনটা পুরো ব্যাকুল হয়ে আছে। কেউ বাড়ি থেকে বার হতো না, অর্থাৎ দেখাও তো পেতাম না। তারপরে হঠাৎ অনলাইনে ক্লাসে আমি যখন ক্লাস করছিলাম, ওর নামে অ্যাড হয়েছে ক্লাসে দেখলাম। আমি সঙ্গে সঙ্গে ওকে পার্সোনাল মেসেজ করলাম, জিজ্ঞাসা করলাম, কেমন আছিস রে তুই? উত্তরে ও আমাকে দেরিতে দিলেও এলো, ভালো আছি, তুই কেমন আছিস? কি বলবো আমি, ওই যে সময়টা, আমার ওই যে অনুভূতিটা এমন ছিল, আমি তোমাকে এই মুহূর্তে তো বলে বোঝাতে পারবো না। তারপরে শুরু হলো কথা, দিনের পর দিন কথা হতে লাগলো। শুরু হলো আমাদের জীবনে নতুন এক অধ্যায়। দুইজনে তো জড়িয়ে পড়লাম ভালোবাসা নামে সম্পর্কে। এবার এসে গেল ক্লাস 10-এ। করোনার প্রভাব একটু কমলো। সকালে ঘুম থেকে উঠে একসঙ্গে পড়তে যেতাম, আবার পড়ে থেকে একসঙ্গে চলে আসতাম। এসেই সঙ্গে সঙ্গে আবার মোবাইলে কথাবার্তা শুরু হয়ে যেত। এই করে সারা দিনটা তো কেটে যেত। রাতে খাওয়ার পর 12টা থেকে 1টা পর্যন্ত কথা হয়। অপেক্ষায় থাকতাম, কাল যে দিনটা নতুন শুরু হবে, ওই নতুন দিনটা। একদিন দুইজনের একটু ঝগড়া হয়েছিল। আমার বাড়িতে কেউ ছিল না ওই দিনে, আমার আব্বা মাও বাড়িতে ছিল না। এসেছিলো ও একটা মামাতো বোনের সঙ্গে এসেছিলো। ওর মামাতো বোনটা একটু বাচ্চা মতন। তারপরে বাচ্চাকে বারান্দায় বসিয়ে ও সোজা আমার রুমে ঢুকে আমার 2 গালে শুধু চুমো দিচ্ছে আর বলছে, যা হয়েছে বাদ দাও, আমার ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিই। দিয়ে দুইজনে একটু একটা রুমে অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে বাইরে আসলাম। ওর ছোটো মামাতো বোনটাকে বারান্দা থেকে কোলে করে নিয়ে ও বাড়ি চলে গেল। তারপর থেকে আমি একটু সুযোগ পেলেই ওকে আমি আমার নিজের বাড়িতে আনতাম। এই থেকে থেকে আমার ওর যে সম্পর্কটা, ওটা শুধু সম্পর্ক আর ছিল না, একটা গভীর সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। কথা তো হতো, আবার একটু কমাতে হলো, কারণ শুনলাম মাধ্যমিক এক্সাম হবে। কারণ আমাদের তো আগের ইয়ারের যারা হয়েছে তাদের তো মাধ্যমিক ক্যান্সেল হয়ে গিয়েছিলো, তাই এইবারে ভাবলাম হয়তো হবে না, কিন্তু আবার খবর এলো যে মাধ্যমিক এক্সাম হবে। পুরো যে অল ফোকাস আমি আমার পড়াশোনায় রেখেছিলাম, পড়াশোনার সাপেক্ষে কথা বলাটা অনেক কমে গিয়েছিল। ওর মাঝে মাঝে যখনই সুযোগ পেতাম কথা বলার চেষ্টা করতাম ওর সঙ্গে। এক্সাম খুব কাছাকাছি চলে এলো, আর হয়তো হাতে গোনা 2 সপ্তাহ, ওই 15 দিনের মতন বাকি ছিল। এর মাঝে হঠাৎ ওর কথা বলা পুরো বন্ধ হয়ে যায়, টোটালি বন্ধ হয়ে যায়, যা খুব কষ্ট হচ্ছিল। কি বলবো, হঠাৎ সবই তো ঠিক ছিল, শুধু মনেই প্রশ্নটা জাগছিল। দিন 2 কেটে যায়, পরীক্ষা খুবই কাছে চলে এলো। এবার তুমি বলো ভাই, জীবনে সবথেকে বড় প্রথম পরীক্ষা, আবার যদি এই চাপটা পড়ে কেমন হবে?
যে সিচুয়েশনের মধ্যে গেছে সেই নিশ্চয়ই ভালো জানবে। তো ভাই একদিন বিকেলবেলা ওরা মামার বাড়ির পাশে একটা ছেলে, ওর দূর সম্পর্কে মামাতো ভাই হয়, ও তো আমার বাড়িতে প্রায় আসে। ওর কাছে জিজ্ঞাসা করলাম, খবর নিলাম। আমাকে খবর দিল ওর বাড়িতে জানাজানি হয়ে গেছে বললো, আর ওর উপরেতে খুব অত্যাচার হচ্ছে। জানতে চাইলাম কেমন অত্যাচার হচ্ছে। তা বললো যে ওর 5টা মামা আছে, 5টা মামা ওর খুব মারধর করছে, সঙ্গে ওর মামিরা নাকি ওকে খেতে দিচ্ছে না। আমার যে শুনে এতটাই কষ্ট হচ্ছিল, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একমাত্র আমার আল্লাহ ছাড়া আমি কাউকে এই মুহূর্তে না বলে বোঝানোর মতন পরিস্থিতি ছিল না ওই মুহূর্তে। তো মাধ্যমিক এক্সামের আগের দিন মাইন্ড ফ্রেশ রেখে পড়ছিলাম, হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। হ্যালো বললাম হ্যালো। একটা মেয়ের খুব কান্নার আওয়াজ আসছিল। আমি তো বুঝতে পেরেছি ওইটা কোন মেয়ে ছিল। আমি বুঝতে পেরেছি ওই ছিল। আমি জোরে জোরে চেঁচিয়ে বললাম, কি হয়েছে? ও বলল, তোমার কাল পরীক্ষা, তুমি ভালো করে দিও। এইটা শেষ ভাবির ফোন, অনেক কষ্ট করে ফোন করলাম তোমার। আমি জানার খুব চেষ্টা করলাম কি হয়েছে, কিছুই না বলে কেটে দিল। এইরকমই এক্সাম শেষ মাঝে সপ্তাহে একবার কল করতো, 1 মিনিট কথা হতো না, রেখে দিচ্ছে। আমি একবার 11-এর যখন আমি আবার এই টাইমে যে 11-এ তখন প্রাইভেট টিচার নিয়েছিলাম, প্রাইভেট টিচারের কাছে পড়তাম। তা প্রাইভেট মাস্টার নিতে বাইরে পড়তে যেতাম। এবার 3 মাস ছাড়া কল করতো, আমার খুব বোরিং ফিল হতো। 1 উইকে একবার মাত্র করতো না, 2 মিনিট ভালো করে কথা বলতো না। এরপরে টানা 2 মাস কল করেনি, পুরো টানা 2 মাস কল করেনি আমাকে। সত্যি বলতে যে ওর প্রতি যে আগের যে টানটা, ওই টানটার আগের মতন ছিল না। এরপর আমিও অতটা খোঁজ খবর নিতাম না, জানতাম ও আছে থাকবে। হঠাৎ একদিন বিকালে ওর যেই মামির মোবাইল থেকে কল করতো, ওই নাম্বারে ওর মামি ফোন এলো। ওর মামি ফোন করলো ওই নাম্বারে। উনি একমাত্র সব জানতো। উনি বললো ওর নাকি গায়ে হলুদ লুকিয়ে জোর জবরদস্তি দিচ্ছে, আর বললো আমি বলেছি কাউকে প্লিজ, আর ওর মাম্মিটা আমাকে বলছে আর কাউকে বলবে না প্লিজ, আমি তোমাকে বলেছি। ব্যাস ওই দিন আমি আবার মামার বাড়িতে ভাই যে মামাতো ভাইটা আছে, খবরটা পেয়ে মাথায় ছাদ পুরো আমার ভেঙে গেল। আমি ওই রাতে আমার আব্বা মার পায়ে ধরে কান্নাকাটি করছিলাম, ওর তোমরা মেনে নাও, আমি কাল গিয়ে ও আমাদের বাড়িতে চলে আসবো। মা আব্বা রাজি হচ্ছিল না। এর মাঝে আমি থানায় পুলিশকে ফোন করলাম যে 18 বছরের নিচে মেয়েকে জবরদস্তি বিয়ে দেওয়া হচ্ছে। ওর বাড়িতে যেই পুলিশ গিয়েছে, পুলিশ যাওয়ার আগে ওদের যাবে তার আগে পুলিশের কাছে খবর চলে গিয়েছে, ঠিক আছে। এবার ওদের কাছে ওর মেয়েকে বইয়ের শ্বাস থেকে তুলে নেয়। পুলিশ যখন গেল, পুলিশকে বললো না এমনি দেখাশোনা হচ্ছে। পুলিশের কাছে খবর নিল যে পুলিশ খবরটা আমি দিয়েছি। পুলিশের কাছে যখন ওরা জিজ্ঞাসা হচ্ছে কে খবরটা দিয়েছে, তখন বলছে যে ওরা বললো যে আমি খবরটা ওদের পুলিশের কাছে দিয়েছি। তারপর পুলিশ চলে যায়, ওর বাড়ির লোক লেগে গেল, খবরটা আমার কাছে দিল। যে কারণে ওর বাড়িতে লোক ছাড়া কেউ জানতো না। ওদের বাড়িতে আলোচনা যে কে আমার কাছে খবরটা দিল। ওদের বাড়িতে কটা ওর মামা মামি ছাড়া কেউ জানতো না। ওর মামা মামি, এবার ওদের মধ্যে খুব গন্ডগোল লেগে গেল যে কে আমার কাছে যে খবরটা কে দিল। ওদের বাড়ি আমি যাতে না যেতে পারি তার জন্য ওর মামারা লাঠি সোটা নিয়ে চার ধারে দাঁড়িয়ে আছে। আমার কাছে খবর এসেছে ওর মামাতো ভাই এসে আমাকে খবর দিয়েছে। এরপরে আমি ফার্স্ট ট্রেন ধরলাম। আমি তো এরপরে আমার মামার বাড়ি ওর মামার বাড়ি লাঠি ধরেছিল, কিন্তু ওই দিনকে রাতে আমি আমার বেটিমার বাড়ি ছিলাম। এরপরে আমি ওই দিনকে রাতে ফার্স্ট ট্রেন ধরলাম। ফার্স্ট ট্রেন ধরে গায়ে যখন ফার্স্ট ট্রেন ধরবো তখন আমি ছুটে গায়ে জামা পরতে বার হয়ে গেলাম। আমি ট্রেন যখন ধরলাম বাড়ির লোককে বলেছিলাম, বাড়ির লোক বলেছিল ও যদি আসে তাহলে নিয়ে চলে আসবি। আমি ট্রেনে উঠে আবার পুলিশকে ফোন করলাম, পুলিশ চলে গিয়েছিল। আমি অলরেডি হাফ রাস্তায় খবর এলো ওর বিয়ে অলরেডি পড়িয়ে দেওয়া হয়েছে তাড়াহুড়ো করে, যেহেতু পুলিশকে আড়ালে করে করা হচ্ছে তাই জন্য তাড়াহুড়ো করে বিয়ে, আমাদের যে ইসলাম শরিয়াতে যে বিয়েটা ওটা অলরেডি ওকে পড়ানো হয়ে গেছে, বিয়ে পড়িয়ে দেওয়া হয়ে গেছে। ও সবশেষে আমার চোখ দিয়ে পানি আর বার হচ্ছিল না, শুধুই ভাবছিলাম ও কী করে করলো এমন। পুলিশকে ফোন করে বারণ করে বলেছি যে স্যার আর যাওয়ার দরকার নেই, আমি খবরটা ফেক দিয়েছি। আমি নিজের ঘাড়ে নিজের দোষটা চেপে নিলাম যে থাক, সে যখন বিয়ে করে নিয়েছে আমি তো আর ওর কাছে দিয়ে আর ওর যে ভালোবাসাটা সম্পর্ক নতুন করে তৈরি তাকে আমি তো আর কেড়ে নিতে পারি না। আমি তো সত্যি ওকে ভালোবাসতাম, তার জন্য নিজের ঘাড়ে যাতে না পুলিশ কিছু নিজের ঘাড়ে দোষ যে স্যার আমি ফেক খবর দিয়েছি, আপনাকে ফেক খবর দিয়েছি। আমি
স্টেশন থেকে নেমে আর বাড়ি যাইনি। আমি যখন ওই দিনকে স্টেশন থেকে নেমে আর টোটালি বাড়ি যাই, আমার অন্য জেলায় আমার বেটিমার বাড়ি, ফুফুতো ভাই বাইকে করে স্টেশন থেকে ওদের বাড়ি নিয়ে চলে গেল। বাইকে যাওয়ার সময় পিছনে বসে একটাই কথাই মনে হচ্ছিল, কি অপরাধটা করেছিলাম আমি ওর কাছে। তারপরে মন পাথর রেখে 2 দিন কাটালাম। ওর পর ও ছোটো মাসে আমাকে কল করে যা বললো আমাকে, তা শুনে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। আমাকে বলছিল ফার্স্ট যেই দিন ও আমাদের বাড়িতে ছিল, সঙ্গে একটা মনে আছে সেই মামাতো বোন এনেছিল। ওই ছোট্ট বাচ্চা ওর চোখে যে যা দেখেছিল সব বলে দিয়েছে বাড়িতে। তাই শুনে ওর তাড়াহুড়ো করে বিয়ে দেখাশোনা শুরু হয়ে গিয়েছিলো। ও নাকি মানে বসতেই জানি দেখাশোনায়, বাড়ির লোকজন জোর করলে শুধু তো দেখাশোনা হচ্ছে, বসে যায় না। ও 5টা ওর মামা মামি সবার সামনে বলছে ও শুধু আমাকেই ভালোবাসে, আমাকেই বিয়ে করবে। তারপরে নাকি ওর মামারা নাকি ওকে খুব মারধর করেছে আর বলছে ও যদি তো সত্যি ভালোবাসে ওর বাড়িতে বলতে বল, বিয়ে দিয়ে দেবো তোদের। ওর মা বলছে আবার নাকি বড়লোক আমরা নাকি ওদের কাছে বড়লোক আমরা করবো না। ও শুনে সবার সামনে দাঁড়িয়েও বলেছিল যে ও আমাকে বিয়ে না করলেও আমি তোমাদের কথা শুনবো। অ্যাকচুয়ালি ওর ভালোবাসা সত্যি সেইটা সকলের সামনে ও প্রমাণ করতে চাইছিল, ব্যাস। তারপরে ওর মামিকে দিয়ে আমাকে খবর দেয়। ওর মামি নাকি বলেছে আমি ওই রকম মেয়ে নেব না। কিন্তু ভাই কসম কোনো ফোন আসেনি ওর বাড়ি থেকে। সেই শুনে খুব কষ্ট পেয়ে ওর আব্বা মার পছন্দ ছেলে মেয়েকে বিয়ে করে নেয়। ওর জন্য ও করার জন্য রাজি হয় মানে ওর মামি আমাদের সম্পর্কটা ভেঙেছিল। ওর বাড়িতে পুলিশ যাওয়ার পর ওর মাসির কাছে বলেছিল মানে কান্নাকাটি করে একবার বলেছিল, মানে জোর দেওয়ার সময় আব্বা মার কথা মানে আমার রাখতে হবে। মানে ওর পুলিশ যখন গিয়েছিল তখন ওর মামা মাসির কাছে একটাই কথা, যে ওকে বলো যে আমার ভুলে যেতে, আমার বাবা মাকে পছন্দ করা ছেলে বিয়ে করতে হবে। কথাগুলো শুনে খুব আনন্দ ছিল, যেহেতু সত্যি কত ভালোবাসতো আমার। সবার সামনে এইরকম কথা বললো যে আমাকে বিয়ে করবে, আর আফসোস হচ্ছিল এই রকম ভালোবাসাটা আমার চিরস্থায়ী হলো না। আর আল্লাহর কাছে আমি দোয়া করি যেন ও খুব ভালো থাকে। এরপর আর দেখা হয়নি ওর সাথে, কোনো দিন দেখা হয়নি। কিন্তু আমার উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি এক্সাম, আমার সিট যেই স্কুলে পড়েছিল ওই স্কুলে ওরও সিট পড়েছিল। ভাই দেখে শুধু তাকিয়েছিলাম ওর দিকে, সেই অবধি মানে সেই স্মৃতিগুলো চোখে যেন পুরো ভেসে উঠছিল আমার চোখে। তারপর থেকে আমি আমার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু আফসোস করছিলাম আমি ক্লাস 11-এ উঠে ওর উপর সামান্য ইগনোর, আমাদের ভালোবাসাটা পুরো সম্পর্ক ভেঙে গিয়েছিল। তাই ভাই সম্পর্কে কোনো দিন ইগনোর জিনিসটা আনো না।